Hello guys, welcome to my class Civil Engineering in Bengali. I am Bishoy Rai Choudhury and today we are going to discuss about the line. ঠিক আছে, আমাদের সিমেন্ট কমপ্লিট হয়ে গেছে। সিমেন্টের পরীক্ষার জন্য আশা করি তোমরা তৈরি শুরু করে দিয়েছো বিকজ এক্সাম অফ সিমেন্ট উইল বি কন্ডাক্টেড অন সানডে। আমি শুক্রবারই রাখতে চেয়েছিলাম, বাট পরে হঠাৎ করে আমার মনে পড়লো যে সবাই তো আমার এই ভিডিও দেখে না, কিন্তু পরীক্ষা দেয়, তো তাদের জন্য আমার একবার বলে দেওয়া উচিত ছিল। সেটা আমি দেরি করে আমার মনে হয়েছে আর কি, সেই জন্য আমি ফ্রাইডেতে নিলাম না। ঠিক আছে, সো বি প্রিপেয়ার্ড। একটু কোশ্চেনটা অন্যরকম থাকবে, তোমরা কিন্তু ভালো করে না পড়লে, কনসেপ্ট ওয়াইজ যদি না পড়ো তাহলে কিন্তু পারবে না। তা আজকে আমরা লাইমের জিনিস কিছু বলবো। লাইনটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্যারামিটার, বুঝলে তো, বিল্ডিং ম্যাটেরিয়াল। তা কেন বলো তো? সিমেন্ট কবে এসে 1800 সামথিং মনে হয়, ওই যে জোসেফ অ্যাসডিন যে সিমেন্ট আবিষ্কার করেছিল, সো ইট ওয়াজ ডিসকভার্ড ইন 1800 সেঞ্চুরি আর কি। কিন্তু লাইম কিন্তু তার আগের থেকেও চলছে। লাইম ইজ দ্য ওল্ডেস্ট, তুমি বলতে পারো, অ্যাডহেসিভ দ্যাট ইজ বিন ইউজড ইন বিল্ডিং কনস্ট্রাকশন। তোমাকে যদি জিজ্ঞেস করে সবচেয়ে পুরনো কী, তুমি বলবে লাইম। লাইমের থেকে পুরনো কিচ্ছু নেই, ঠিক আছে? তাহলে কি লাইম ইজ দ্য ওল্ডেস্ট বিল্ডিং ম্যাটেরিয়াল, তুমি বলবে। বিল্ডিং ম্যাটেরিয়াল না, লাইম ইজ দ্য ওল্ডেস্ট অ্যাডিটিভস, সবচেয়ে পুরনো হচ্ছে লাইম। ঠিক আছে, দেখা যাক লাইম সম্বন্ধে আমরা কী কী জিনিস জানি। সবার প্রথমে তো তোমাকে জানতে হবে যে লাইম একটা, তুমি জানলে যে অ্যাডিটিভস, মানে যে কংক্রিট আছে সে কংক্রিটে তুমি লাইমটাকেও ইউজ করতে পারো ইন অ্যাবসেন্স অফ সিমেন্ট। আমরা কংক্রিটে কী জানি? আমরা বলি না কংক্রিট মানে হচ্ছে সিমেন্ট প্লাস এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট লিখলাম না, প্লাস ওয়াটার, এই তিনটে দিয়ে আমরা কংক্রিট তৈরি করি। বাট কংক্রিটের মধ্যে অ্যাকচুয়ালি তুমি যদি ভালোভাবে বলতে চাও তাহলে সিমেন্ট না বলে এখানে অ্যাডিটিভস বলা উচিত। অ্যাডিটিভস এই কারণে অ্যাডিটিভস বলা উচিত কারণ সিমেন্ট না, তুমি লাইমও ইউজ করতে পারো। লাইম ইজ অলসো অ্যান অ্যাডিটিভস, সো ইন কংক্রিট ইউ ক্যান ইউজ লাইম অলসো, নো প্রবলেম। তো লাইম হচ্ছে একটা অ্যাডিটিভস, যেটা হচ্ছে ওল্ডেস্ট ফর্ম অফ অ্যাডিটিভস। এর আগে সবচেয়ে আগে সিমেন্টেরও আগে লাইম এসেছিল। ওকে, ঠিক আছে। দেখো, লাইম পড়ার আগে তোমাকে জানতে হবে যে লাইম কোথায় কোথায় পাওয়া যায়। লাইম বেসিক্যালি কী করে তৈরি হয় সেটা জানো? ক্যালসিনেশন মানে, আমি আবার বলছি, আগেও বলেছিলাম, ক্যালসিনেশনের মাধ্যমে লাইম তৈরি হয়। ক্যালসিনেশন অফ লাইমস্টোন। এই লাইমস্টোনের ক্যালসিনেশনের মাধ্যমে লাইম হয়। তা লাইমস্টোনে ক্যালসিনেশন কি? CaCO3। এটাকে আমরা যদি রেড হটে টেম্পারেচার দিই, রেড হট খুব টেম্পারেচার, বুঝলে তো, তাহলে CaO প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই যে CaOটা তৈরি হলো, এটাই হচ্ছে লাইম। তাহলে বুঝতে পারলে লাইম তো কী করে তৈরি হয়। লাইম ইজ প্রিপেয়ার্ড ফ্রম ক্যালসিনেশন অফ লাইমস্টোন। তোমাকে যদি জিজ্ঞেস করে হাউ লাইম ইজ বিন প্রিপেয়ার্ড, তুমি বলবে স্যার দেখুন ক্যালসিনেশন অফ লাইমস্টোনের মাধ্যমে আমরা লাইম তৈরি করি। এটা হচ্ছে একটা জিনিস। সেকেন্ড কী জিনিস আছে? সেকেন্ড তোমাকে বলতে পারে যে কোথায় কোথায় লাইম পাওয়া যায়। দেখো, কোরাল রিফগুলো যে আছে না, কোরাল রিফ, এটা একটা খুব সুন্দর জিনিস। তোমাকে আমি বলছি, গ্রেট ব্যারিয়ার বলে জিনিস আছে। গ্রেট ব্যারিয়ার, দেখো আমি তোমাকে বলছি, গ্রেট ব্যারিয়ার, GREAT, গ্রেট ব্যারিয়ার। গ্রেট ব্যারিয়ার হচ্ছে তুমি অস্ট্রেলিয়াতে পাবে আর কি, হ্যাঁ, অস্ট্রেলিয়াতে পাবে। সেইখানে এটা হচ্ছে সবচেয়ে বড় কোরাল রিফ, ওয়ার্ল্ডের লার্জেস্ট কোরাল রিফ, CORAL, কোরাল রিফ, REAF মনে হয়, কোরাল রিফ। যাই হোক, এই কোরাল রিফটা তোমার এই লাইমস্টোন দিয়ে তৈরি হয়। ঠিক আছে, পুরো লাইমস্টোন তুমি পাবে, কোরাল রিফ, সেখান থেকে তুমি লাইম পেতে পারো। আচ্ছা, এখানে আর একটা জিনিস হতে পারে, এটা তো ওয়ার্ল্ডের হয়ে গেল। ইন্ডিয়ায় কোথায় কোথায় পাওয়া যায়? ইন্ডিয়ার কোরাল রিফ তুমি পেতে পারো হচ্ছে একটা আন্দামান নিকোবর আইল্যান্ডে পেতে পারো। আমি নিজে গেছিলাম, আমি দেখেছি, আই হ্যাভ সিন ইন মাই নেকেড আই। ওখানে নিচে স্কুবা ডাইভিং করা যায়। স্কুবা ডাইভিংয়ে গিয়ে আমি এই কোরাল রিফ দেখে এসেছি, একদম হাত দিয়ে ধরতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখতে পাবে, খুব ভালো লাগবে। আন্দামান নিকোবরে আছে। তারপরে তোমার ওই কাচ মানে জানো তো, গুজরাটে আছে, ওখানে আছে। আচ্ছা, কাচ আছে, আচ্ছা লাক্ষাদ্বীপে আছে। লাক্ষাদ্বীপ আইল্যান্ড একটা আছে না আমাদের, সবচেয়ে ছোটো আইল্যান্ড, সেইখানে আছে। আর 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 ওই শ্রীলঙ্কা আর আমাদের যে সাউথের যে ইয়েটা আছে আর কি, এই ইন্ডিয়ার এটা পার্ট এবং শ্রীলঙ্কা এরকম আছে না, এই যে পার্টটার মাঝখানে কিছু কোরাল রিফ পাওয়া যায়। জায়গাটার নামটা আমি ভুলে গেছি। এগুলো জিনিস অ্যাকচুয়ালি কী বলো তো, তুমি কোথা থেকে জানবে? মানে আমি এগুলো জানি কী করে? এগুলো অ্যাকচুয়ালি জানার কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশান, ESE যে আছে না, ESEর যে প্রিলিমস আছে, প্রিলিমসের ওই নন টেক পার্টটা আছে, যে নন টেক পেপার 1, সেই পেপার 1-এর তোমার ওই এনভায়রনমেন্টে এটা আছে, তোমাকে পড়তেই হবে কোরাল রিফ।
এনভায়রনমেন্টে একটা বড় টপিকই আছে কোরাল রিফ, তোমাকে পড়তে হবে। বায়োডাইভার্সিটি খুব ইম্পর্টেন্ট জিনিস। আমার যদি কোনো সময় হয়, ওয়ান্স আই ফিনিশ দ্য টেকনিক্যাল সাবজেক্টস, আমি তখন নন টেকটা পড়ানো শুরু করবো। এনভায়রনমেন্ট দিয়ে পড়লে তুমি বুঝতে পারো কত ইন্টারেস্টিং জিনিস আছে। খুব ভালো করে পড়েছিলাম আমি এখান থেকে। কোরাল রিফ কিন্তু আমাদের সিলেবাসে আছে, ইঞ্জিনিয়ারিং সার্ভিসে কোশ্চেন আছে ওখান থেকে, তো সেখান থেকে এই জিনিসগুলো জানতে পেরেছি। এনিওয়ে, এগুলো তোমাদের অত জানার দরকার নেই। তুমি শুধু একটা জিনিস মনে রাখবে যে ওয়ার্ল্ডের কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায়, গ্রেট ব্যারিয়ার, সেটা কোথায় হচ্ছে কোরাল রিফটা পাওয়া যায়, অস্ট্রেলিয়াতে বলবে। আর আন্দামান নিকোবর আইল্যান্ড একটা নাম বললেই হলো, কোনো অসুবিধা নেই। অত জেনে তোমাদের লাভ নেই যদি ইঞ্জিনিয়ারিং সার্ভিস না দাও। তাহলে ইঞ্জিনিয়ারিং সার্ভিস হলো তো জানতেই হবে। কোরাল রিফের একটা চ্যাপ্টারই আছে পুরো বড়, পড়তে হয় এনভায়রনমেন্টে, যেটা নন টেক এনভায়রনমেন্ট। আচ্ছা, এরপরে তোমাকে কি জানতে হবে? আচ্ছা, কাঙ্কার বলে একটা জিনিস আছে, KANKAR। এটা তুমি বলবে হচ্ছে ইমপিওর ফর্ম অফ কাঙ্কার হচ্ছে ইমপিওর ফর্ম অফ কি জানো? লাইম। এই হচ্ছে লাইমের ইন্ট্রোডাকশন খতম। এবার দেখো কিছু কিছু জিনিস আছে। লাইম যখনই আমি পড়াবো, আমি তোমাদের প্রথমেই বলে দিই ছেলেদের কনফিউশন কোথায় হয়। লাইমে না দুটো সিনোনিমাস নেম আছে, কি বলতো? একটা হচ্ছে হাইড্রেটেড লাইম, আর একটা আছে হাইড্রাউলিক লাইম। দুটো একদমই আলাদা। লোকে না দুটোকে সেম ভেবে নেয়। প্লিজ ডোন্ট মেক দিস কাইন্ড অফ মিস্টেক, দে আর একদম অপোজিট। হাইড্রেটেড লাইম আর হাইড্রোলিক লাইম একদমই আলাদা। আমি তোমাকে আগেই বলে দিলাম, আমি পড়াবো, এই মিস্টেকটা তোমরা করো না। লাইমে এই জায়গা থেকেই সবচেয়ে মিস্টেক হয়, এবং ইঞ্জিনিয়ারিং সার্ভিসে সেই জন্য এখান থেকেই সমস্ত কোশ্চেন এসছে, এই দুটো থেকে। একটা হচ্ছে হাইড্রেটেড লাইম, একটা হাইড্রোলিক লাইম। দুটো একদমই আলাদা, কমপ্লিটলি আলাদা। এটা পিওর ফর্ম অফ লাইম, এটা হচ্ছে পিওর ফর্ম অফ লাইম, আর এটা ইমপিওর ফর্ম অফ লাইম। ইমপিওর মানে পুরোটা না, ইমপিওর ফর্ম অফ লাইম পড়াবো। ইমপিওর ফর্ম অফ লাইম হচ্ছে মোটামুটি 8 থেকে 30% ইমপিউরিটি থাকে, সেটাকে হচ্ছে হাইড্রোলিক লাইম বলে। আর হাইড্রেটেড লাইম মানে হচ্ছে পিওর ফর্ম অফ লাইম, এর ইমপিউরিটি হচ্ছে লেস দেন 8% হয়। দুটো একদমই আলাদা, কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, কিন্তু লোকে ভাবে দুটো বোধহয় সেম। এই হচ্ছে ব্যাপার। এই আমার ইন্ট্রোডাকশন শেষ হয়ে গেল, এবার আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি। দেখো, লাইম পড়ানোর সময় দুটো তিনটে ইকুয়েশন আমি সবসময় লিখে রাখবো। সে দুটো তিনটে ইকুয়েশন কি? ফার্স্ট ইকুয়েশন দেখো কী করে লাইম তৈরি হয়, এটা আমি আগেও বললাম, বাট আবার বলবো, ইম্পর্টেন্ট। এখানে না লিখে এখানে লিখি। ফার্স্ট ইকুয়েশন কি লিখবো? CaCO3, তাকে আমরা ক্যালসিনেশন করব। ক্যালসিনেশনের ডেফিনেশন কিন্তু আমার বলা হয়ে গেছে। ক্যালসিনেশন করলে আমার CaO প্লাস জল তৈরি হয়। এইটা হচ্ছে লাইম প্রস্তুত হয়ে গেল, লাইম। এটা একটা ইকুয়েশন রাখবো। সেকেন্ড ইকুয়েশন আমি কি রাখবো? এই যে লাইমটা আছে, সেই লাইমের সাথে যদি আমি জল মিশিয়ে দিই, ঠিক আছে, তাহলে হিস হিস করে একটা শব্দ হয়, হিস হিস। তুমি লাইমে জল মিশিয়ে দেখতে পারো, তুমি দোকান থেকে নিয়ে আসো, লাইম তো ইজিলি অ্যাভেলেবেল হয়, ওষুধের দোকান ফোকানে পেয়ে যাবে, নিয়ে এসে জল মিশিয়ে দাও, এরকম করে শব্দ হবে। আর মানে শব্দটা কেন হচ্ছে? বেসিক্যালি ওটা উত্তাপ হচ্ছে, হিট তৈরি হচ্ছে বলে, একদম মানে ইভাপোরেট হয়ে যাবে। তখন কি হয়? এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়ে যায়, CaOH2 প্লাস হিট। এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন, এটাকে বলে স্লেকিং, SLAKING, অথবা হাইড্রোলিক, এটা তো হাইড্রেশন। এটাকে বলে স্লেকিং বা হাইড্রেশন, একই জিনিস। জলের সাথে রিয়াকশন হচ্ছে বলে হাইড্রেশন, স্লেকিং। এখানে হিস হিস একটা শব্দ হয় এবং CaOH2 এবং হিট তৈরি হয়। এই যে লাইনটা হয়, এই লাইনটাকে বলে হচ্ছে কি বলে বলো তো? এই লাইনটাকে বলে হচ্ছে হাইড্রেটেড লাইন। হাইড্রেটেড, এইটা তুমি মনে রাখবে পিওর ফর্ম অফ লাইম হয়, পিওর ফর্ম, FORM। এটা কিন্তু ইমপিওর ফর্ম না, পিওর ফর্ম অফ লাইম। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই দুটো ইকুয়েশন আপাতত থাক, আরও একটা ইকুয়েশন দরকার হলে লিখবো। আপাতত এই দুটো ইকুয়েশন খুব দরকার, অলওয়েজ এই দুটো ইকুয়েশন থাকবে আমার পুরো পড়ানোর সময়। এবার দেখো, বেসিক্যালি এরপরে তো ইমপিউরিটি পড়া উচিত, বাট তার আগে আমি লাইমের ভাগগুলো পড়িয়ে দিই। দেয়ার আর 3 টাইপস অফ লাইম। তোমাকে যদি জিজ্ঞেস করে কত টাইপের লাইম হয়, তুমি বলে স্যার দেখুন 3 টাইপস অফ লাইম হয়, সেই 3টে লাইম এখানে পড়াবো আমি। তুমি দেখবে এর নোটস আমি দিইনি, আই হ্যাভ নট গিভেন দ্য নোটস, বিকজ তোমাকে এটা পুরো জিনিসটা লিখতে হবে। ঠিক আছে, কোনো অপশান নেই। ঠিক আছে, দেখো সবার প্রথমে কি আছে বলো তো? তোমাকে যদি ভাগ করতে বলে, ফার্স্ট তুমি যে ভাগটা করবে সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে তোমার কুইক লাইম, QUICK, কুইক লাইম। এর অনেক নাম আছে, ফ্যাট লাইম আছে, কারণ আছে ফ্যাট লাইম নাম, কারণ ফ্যাট লাইম আছে, কুইক লাইম আছে, তারপরে আর কি নাম আছে গো? হোয়াইট লাইম, দেখতে সাদা হয় বলে, এরকম প্রচুর নাম আছে। ঠিক আছে, যাই হোক, সেটা নিয়ে আমার কনসার্ন না, এতটুকু দিই। ওকে, এটা হচ্ছে ফ্যাট লাইম, কুইক লাইম হলো। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। তাহলে লাইমের 3টা ভাগ বললাম, দিস ইজ 1। আর একটা কী আছে?
এটা হচ্ছে হাইড্রেশন, হাইড্রেটেড। এইবার আসলো হাইড্রোলিক লাইন। বললাম না দুটো নামে কনফিউশন হয়, এটা কিন্তু হাইড্রোলিক, এটা হাইড্রেটেড, দুটো আলাদা। এটা হচ্ছে হাইড্রোলিক লাইন। এখানে একটু দিই, এতটা দিই। আর লাস্টে আর একটা আছে, সেটা হচ্ছে পুয়ার লাইন। পুয়ার লাইন। এবার তুমি বলবে স্যার এই তিনটে কীরকমভাবে আলাদা করা হলো, সব বলবো। দেখো, সবার প্রথম যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে ইম্পিউরিটিসের পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে আলাদা করা হয়েছে। কীরকম? ফার্স্ট হচ্ছে এইখানে হচ্ছে তোমার লেস দেন 8%, কোনো বইতে লেস দেন 5%ও বলা থাকে। 8% অনেক জায়গায় দেখেছি, কোনো বইতে 5%ও দেওয়া থাকে। যদি থাকে ইম্পিউরিটি, তাহলে যে লাইনটা তৈরি হবে সেই লাইনটাকে আমরা ফ্যাট লাইন বলি। সো ফ্যাট লাইন কনসিস্ট অফ, দাঁড়াও আমি এরকম করে লিখি, যেহেতু নোটসটা দিনই ভালো করে লিখছি। ফ্যাট লাইন কি হচ্ছে? কনসিস্ট অফ লেস দেন 8% অফ ইম্পিউরিটি, এরকম করে লিখছি। ইম্পিউরিটিস কি ইম্পিউরিটিস আছে না আছে সব বলবো। তার মানে ফ্যাট লাইনে যদি 8%-এর নিচে ইম্পিউরিটিস থাকে, তাহলে যে লাইনটা, লাইনে যদি 8%-এর নিচে ইম্পিউরিটিস থাকে, তাহলে যে লাইনটা তৈরি হবে সেই লাইনটাকে আমরা ফ্যাট লাইন বলছি। ঠিক আছে? কেন ফ্যাট লাইন বলছি? এভরিথিং উইল ডিসকাস। এটার ক্ষেত্রে কি হয়? 1 নম্বরে দিলাম। এটার ক্ষেত্রে কি হয়? ইম্পিউরিটিস থাকে 8 থেকে 30%-এর মধ্যে। সো দিস লাইন কনসিস্ট অফ কীরকম? 8 to 30% ইম্পিউরিটিস। বুঝতে পারলে? 8 to 30% ইম্পিউরিটিস থাকলে সেটাকে হাইড্রোলিক লাইন বলা হয়। আর যদি গ্রেটার দেন 30% ইম্পিউরিটিস থাকে, দেন পুয়ার লাইন। বুঝতে পারলে কি না বলো? আচ্ছা, এটা হলো একটা। সেকেন্ড কি বলা যায় বলো তো? এই যে লাইনটা আছে না, দিস লাইন শোস মোর স্ল্যাকিং, SLAKING। মানে কি? এই যে হিসিস শব্দটা স্ল্যাকিং, এই লাইনটাতে এটা হয়। তার মানে হাইড্রেটেড লাইন হচ্ছে এই লাইনের এক্সাম্পল। কিন্তু দিস লাইন শোজ মোর স্ল্যাকিং, সো দ্য হাইড্রেটেড লাইন ইজ দ্য এক্সাম্পল অফ দিস লাইন। হাইড্রেটেড লাইন হচ্ছে এই লাইনের এক্সাম্পল, কারণ কি স্লেকিং হয়। এটাকে স্লেকিং বলে, স্লেকিং প্রসেস। এই জিনিসটা এখানে হয় ইম্পিউরিটি কম থাকলে। এইখানে কি হবে? এইখানে স্লেকিং হয় না গো, এখানে হচ্ছে কি বলতো স্লো স্লেকিংটা স্লো হয়, বাট মোর হাইড্রোলিসিটি। ঠিক আছে? তুমি বলে হাইড্রোলিসিটি মানে কি? দাঁড়াও ভালো করে লিখছি, যেহেতু নোটস দেওয়া নেই। হাইড্রোলিসিটি, তুমি বলবে হাইড্রোলিসিটি মানে কি? হাইড্রোলিসিটি মানে হচ্ছে এবিলিটি টু সেট আন্ডার ওয়াটার। আমি এখানে লিখেছি, দেখো, দ্যাট ইজ এবিলিটি টু সেট আন্ডার ওয়াটার। মানে ওয়াটারের আন্ডারে এ সেট হতে পারে, এ কিন্তু সেট হতে পারে না। কেন বলো তো? এ স্লেকিং করা মানে সেট হচ্ছে না এখানে। এটা হচ্ছে এবিলিটি টু সেট আন্ডার ওয়াটার। এইটা কি? পুয়ার লাইন কি হচ্ছে? পুয়ার লাইন হচ্ছে না স্লেক করতে পারে, না সেটিং হতে পারে। তার মানে কি? এর সেটিং প্রপার্টি ভালো, এবিলিটি টু সেট আন্ডার ওয়াটার, সো ইটস এরকম করে লিখছি, সেটিং এবিলিটি ইজ বেটার। তাহলে বুঝতে পারলে এই লাইনটার স্লেক করার এবিলিটি বেটার, এর লাইনটার সেটিং করার এবিলিটি বেটার। দুটো লাইনেরই একটা করে প্রপার্টি হলো। এর স্লেক করার এবিলিটি বেটার, স্লেকের এবিলিটি বেটার, এর সেটিংয়ের এবিলিটি বেটার। এই মালটা না স্লেক করতে পারে, না সেট করতে পারে। সো ইট হ্যাজ নো স্লেকিং অ্যান্ড সেটিং এবিলিটি। না সেট হবে, না স্লেকিং হবে, কিছুই হবে না। বুঝতে পারলে তুমি? এটা না ফালতু লাইন। আচ্ছা, 3 নম্বর দেখো। 3 নম্বর হচ্ছে কালারটা। ইট ইজ অফ পিওর হোয়াইট কালার। তুমি এটা দেখেই বুঝতে পারবে যে এটার মধ্যে ইম্পিউরিটি আছে কিনা। যদি ইম্পিউরিটি না থাকে তাহলে একদম হোয়াইট কালারের হবে। সো এর একটা নাম আছে, ইট ইজ কল্ড মিল্ক অফ লাইন। এইটার নাম মিল্ক অফ লাইন, কারণ কি দুধের মতো সাদা হয় একদম। মানে জলের কালার তো সাদা না, কালারলেস, দুধের মতো সাদা হবে একদম। আর তাহলে এর কালারটা কি হবে?
যেহেতু ইম্পিউরিটিস আছে, এটা হচ্ছে অফ হোয়াইট কালারের হয়ে যায়, অফ হোয়াইট, বুঝতে পারছো তো? আর এর কালারটা কি হবে, একটু ডার্ক ব্রাউন টাইপের হয়ে যায় আর কি, মানে কালারটা থাকে না ঠিকঠাক করে, সাদা হয় না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার কি? 4 নাম্বারটা শুনলে তুমি বুঝতে পারবে, দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। 4 নাম্বার প্রপার্টিটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ইউজটা, ইট ইজ ইউজড ইন, কোথায় ইউজ হয় বলো তো? ইট ইজ ইউজড ইন হোয়াইট ওয়াশিং, WHIT, হোয়াইট ওয়াশিং। ইট ইজ ইউজড ইন হোয়াইট ওয়াশিং অ্যান্ড প্লাস্টারিং ওয়ার্ক অনলি। এটা শুধুমাত্র হোয়াইট ওয়াশিং আর প্লাস্টারিং ওয়ার্কে ইউজ করা যায়। এটা কোথায় ইউজ হয়? একদম ব্রিক মেশিনারিতে ইউজ হয়। 4 নাম্বার দেখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ইট ইজ ইউজড ইন ব্রিক মেশিনারি। তার মানে তোমার যে লাইনের কাজটা, মানে তুমি যে লাইনটা চাইছো সিমেন্টকে রিপ্লেস করার জন্য, সেটা এই লাইন, এই লাইন না কিন্তু। এটা হচ্ছে শুধুমাত্র প্লাস্টার অফ প্যারিসের জন্য, পিওপি, উপরের সারফেসটাকে স্মুথ করার জন্য। এই লাইনটা হচ্ছে তোমাকে অ্যাকচুয়ালি ব্রিক মেশিনারি দেবে। ইট ইজ ইউজড ইন ব্রিক মেশিনারি বিকজ, কারণ কি? 1 নম্বর তো ইট হ্যাজ স্ট্রেংথ, স্ট্রেংথটা এই লাইনেরই আছে, এই লাইনের নেই। সেকেন্ড হচ্ছে ইট ক্যান সেট হতে হবে তো, ইট ক্যান সেট আন্ডার ওয়াটার। আরে সিমেন্টও তো সেট হয়, এটাকেও তো সেট হতে হবে। যদি সেটই না হয় তাহলে আর অ্যাডিটিভ কী করে হবে? আমি একটা জিনিসকে অ্যাডিটিভ হিসেবে কখন ইউজ করতে পারবো? তখনই করতে পারবো যদি সেট হয়। এ মালটা তো সেটই হয় না, এটা তো স্লেকিং হয়, এটা সেটিং হয়। এর দেখো এবিলিটি টু সেটিং এখানে হচ্ছে, ওই জন্য এটা সেট করতে পারছে। তো অ্যাডিটিভ হিসেবে এই লাইনটা ইউজ করতে পারো, এই লাইনটা ইউজ করতে পারবে না। সো মেশিনারি বিকজ ইট হ্যাজ স্ট্রেংথ, ভালো করে লিখি, ইট হ্যাজ স্ট্রেংথ, ঠিক আছে? ইট ক্যান সেট আন্ডার ওয়াটার, সো ইট ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অ্যাডিটিভস। এইটা অ্যাডিটিভ হিসেবে তুমি ইউজ করতে পারো। আর এই লাইনটা কি? কিছুই না, না সিলেক্ট করতে পারে, না সেট করতে পারে, একদম পুয়ার কোয়ালিটি লাইন, পুয়ার কোয়ালিটি লাইন, ক্যানট বি ইউজড এনিওয়্যার। ওটা ওখানে দেওয়া যাবে না তো, আলোটা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে পুয়ার কোয়ালিটি লাইন ক্যানট বি ইউজড এনিওয়্যার। এখান থেকে তুমি কি জানতে পারো? দেখো, one very big thing you can learn from here, কিছুটা পরিমাণ ইম্পিউরিটিস থাকা কিন্তু ভালো। ইট ইজ ফর ইউর প্র্যাকটিক্যাল লাইফ অলসো। ইফ ইউ আর 100% অনেস্ট, ইফ ইউ আর 100% গুড, তোমার প্রবলেম তুমি চলতে পারবে না, এই সমাজে চলতে পারবে না। তুমি দেখো না, এ একদম পিওর ফর্ম অফ লাইন, কী লাভ হলো? বাট এখানে ইম্পিউরিটিস আছে, কিন্তু একটা কন্ট্রোলড ওয়েতে ইম্পিউরিটিস আছে। এই যে এইটা দেখো, 8 to 30%, মানে কন্ট্রোলড ওয়েতে ইম্পিউরিটি আছে। কন্ট্রোলড ওয়ে মানে বেশি না, কমও না, একটা মোটামুটি আছে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ হ্যাভিং দিস প্রপার্টি। সেই জন্য আমাদের এই লাইমেরই ডিমান্ড বেশি। ডিমান্ড অফ দিস লাইম ইজ মোর বিকজ ইট ইজ হ্যাভিং এ কন্ট্রোলড ইম্পিউরিটি। যে কোনো জিনিস কন্ট্রোলে, খারাপ কাজও করবে কন্ট্রোলে, ভালো কাজও করবে কন্ট্রোলে। একদম পিওর হয়ে যাব, এই সমাজে চলতে পারবে না। ইট ইজ এ ভেরি গুড লার্নিং, আমি তোমাকে এটা বলে দিলাম। আচ্ছা, এই লাইন তো কিছুই না। তুমি যদি খুবই বাজে হয়ে যাও, ইফ ইউর ইম্পিউরিটি ইজ গ্রেটার দেন 30%, দেন তাহলে তো কিছুই, তার থেকে তো এটা ভালো। তুমি যদি খুব বাজে হয়ে যাও, তাহলে তো তুমি শেষ, কিচ্ছু করতে পারবে না। তার থেকে এটা ভালো। কিন্তু তোমাকে যদি বেস্ট হতে হয়, তোমাকে ইম্পিউরিটিসটা এর মধ্যে রাখতে হবে। তুমি খারাপ কিছু করবেই না লাইফে, দুষ্টুমি করবেই না, তাহলেও হবে না। ভালো দুষ্টুমি করবে, যেটাতে লোকের খারাপ না হয়। তো মোটামুটি একটা ব্যালেন্স লাইফ ম্যানেজ করে তোমাকে চলতে হবে। ইট শোজ, ইট ইজ অ্যান পারফেক্ট এক্সাম্পল অফ দ্যাট। এর মধ্যে এই জিনিসটা ইম্পিউরিটিস আছে বলেই এর ডিমান্ড বেশি, এর মধ্যে ইম্পিউরিটিস নেই বলেই এর ডিমান্ড এর থেকে কম। সো ইউ হ্যাভ আন্ডারস্টুড হোয়াট আই এম ট্রাইং টু সে। ইম্পিউরিটিসটাও কন্ট্রোল ওয়েতে থাকতে হবে, বেশি ইম্পিউরিটিস হয়ে গেলে আবার চলবে না। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, অনেক কিছু বলে দিলাম। আর কি আছে? আচ্ছা, আর একটা জিনিস আছে। হ্যাঁ, এইখানে দেখো, এই প্রপার্টিটা দেখো, 5 নম্বর কি আছে বলো তো? এটার নাম ফ্যাট লাইন। কেন? এই ইকুয়েশনটা আবার এখানে লিখছি। ক্যালসিয়াম অক্সাইড প্লাস জল মিলে CaOH হয়ে যায়। আমি তোমাকে কি বলেছিলাম? যে কোনো জিনিসে যদি OH চলে আসে, এটা সিমেন্টের সময় আমি তোমাকে বলেছিলাম গো, MgO প্লাস ওয়াটার MgOH, CaO প্লাস ওয়াটার CaOH, সেগুলো কী দেয়? আনসাউন্ডনেস দেয়।
আই টোল্ড ইউ না ইট গিভস আনসাউন্ডনেস, তাহলে এটাও আনসাউন্ডনেস দিচ্ছে কেন? কারণ কি এর ভলিউমটা বেশি, ভলিউম এক্সপ্যানশন, ভলিউম এক্সপ্যান্ড হয়ে যায়। এটা কি হয় বলো তো? ভলিউম এক্সপ্যান্ড। যেহেতু ভলিউমের এক্সপ্যান্ড হয়ে যায় সেই জন্য এটাকে ফ্যাট লাইন বলে। ফ্যাট মানে মোটা, মানে তুমি ধরো এইটুকু লাইন নিলে, জল দিলে এত মোটা হয়ে গেল। তুমি আমার কথা বুঝতে পারলে? তুমি এইটুকু লাইন নিলে, জল দিলে লাইনটা এত বড় হয়ে গেল। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ফ্যাট লাইন। এইখানে একটা সুবিধা আছে। সুবিধাটা কি বলো তো? যেহেতু এর সারফেস এরিয়াটা বেশি, আরে অল্প জিনিসটা ফুলে 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 বড় হয়ে গেল, সো ইটস সারফেস এরিয়া ইজ মোর। তাহলে কি হচ্ছে? ইটস সারফেস এরিয়া ইজ মোর। যেহেতু এর সারফেস এরিয়াটা বেশি সেহেতু কি হচ্ছে বলো তো? ইট বিকামস মোর ফাইন। ইট বিকামস মোর ফাইন। আরে যত ফাইন হবে সারফেস এরিয়া তার তত বাড়বে তো, মোর ফাইন। দেখো কিন্তু রিলেট করাচ্ছি, তার মানে এটা হচ্ছে বেশি ফাইন। হ্যাঁ, তাহলে ইটস সারফেস এরিয়া ইজ মোর, ইট বিকামস মোর ফাইন। সো এটা হচ্ছে স্মুথ সারফেস দেয়। সো যত ফাইন হবে সারফেসটা স্মুথ হবে। আরে তুমি যত কোর্স ম্যাটেরিয়াল নিবা সারফেসটা খড়খড়া হবে, যত ফাইন ম্যাটেরিয়াল নিবা তত স্মুথ হবে সারফেসটা। ঠিক আছে? সো ইটস এবিলিটি না, সো ইট শো মোর স্মুথ সারফেস। এটা বেশি স্মুথ সারফেসকে শো করে, বুঝতে পারলো তো? সেই জন্য এটা বেশি স্মুথ সারফেসকে শো করে, সেই জন্য এটা প্লাস্টারিংয়ের কাজে ইউজ হয়। এই যে সারফেসটা আছে, আমি তো প্লাস্টার দিয়েছি, প্লাস্টার করে রং করেছি, এই পিওপি দিয়েছি, এই জায়গাটা যদি খড়খড়া হতো তাহলে কি আমি এটা ইউজ করতাম? এটা স্মুথ হয়েছে বলেই আমরা ইউজ করছি। এই পার্টিকুলার যে লাইনটা আছে হাইড্রোলিক লাইন, সেটা কিন্তু স্মুথ না, এটা কিন্তু স্মুথ না। কেন বলো তো? এখানে তো স্লেকিং হচ্ছে না, স্লেকিং হওয়া মানে ভলিউম বাড়বে না, ভলিউম বাড়া মানে ফাইন এগ্রিগেট হবে না, সেই জন্য এটা স্মুথ না। কিন্তু এইটা কিন্তু স্মুথ। কেন বলো তো? এটা সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে মানে ফাইন হয়ে যাচ্ছে, ফাইন হয়ে যাচ্ছে মানে স্মুথ সারফেস শো করছে। সেই জন্য মানে অর্নামেন্টাল কাজে যেই জায়গাগুলোকে আমাকে সুন্দর করতে হবে, তাজমহল দেখতে সুন্দর লাগে, হ্যাঁ, ওখানে কি আমি এই লাইন দিতে পারবো নাকি তাজমহলে? কখনোই না, আমাকে এই লাইন দিতে হবে। সাদা দেখতে নাও হবে না তো, এটা তো অফ হোয়াইট কালার, এর কালারটা অফ হোয়াইট, তাজমহল তো দেখতে সুন্দর সাদা লাগবে, তা আমাকে তো এই মিল্ক অফ হোয়াইট দিতে হবে। সেই জন্য তাজমহলে লাইন আছে, মানে ওই কুইক লাইন আছে। তোমাকে যদি বলে তাজমহলে কিন্তু কুইক লাইন আছে, আমি তোমাকে বলে দিচ্ছি। ঠিক আছে? এনিওয়ে, সো স্মুথ সারফেস করতে হবে, দেখতে সুন্দর করতে হবে। সো এনি অর্নামেন্টাল ওয়ার্ক, অর্নামেন্টাল ওয়ার্ক, অথবা তুমি বলতে পারো অ্যাস্থেটিক, এই সব কাজের জন্য কিন্তু এই লাইনটা ইউজ হয়। বুঝতে পারলে এই লাইনের ইউজ কোথায়? আচ্ছা, এবার এটাতে চলে আসো। এখানে অ্যাকচুয়ালি কি বলতো, 1 2 3 তিন প্রকারের লাইন হয়। এটা আমি পরে আবার জানাবো। মানে এই লাইনের 3টে ভাগ। এই যে লাইনটা আছে হাইড্রোলিক লাইনের 3টা ভাগ। একটা কি? এমিনেন্ট, একটা কি? মডারেট, আর একটা হচ্ছে পুয়ার লাইন। পুয়ার না, দাঁড়াও তো নামটা ভুলে যাচ্ছি, 1 সেকেন্ড। ইট ইজ নট পুয়ার। একটা হচ্ছে 1 সেকেন্ড দাঁড়াও। আরে ভাই কোথায় গেল? ও, ফিবলি। এমিনেন্ট হাইড্রোলিক লাইন, মডারেট হাইড্রোলিক লাইন, আর একটা ফিবলি, FEEBLY, ফিবলি লাইন। এই 3টে এর টাইপ আছে। ঠিক আছে? আমরা পড়বো হাইড্রোলিক লাইনের, এটা আমরা পড়বো, কোনো ব্যাপার না। আর এর কিছুই নেই, নো ইউজ। আশা করি এবার 3টে কী জিনিস তুমি বুঝতে পারলে। তোমার স্ক্রিনশট নেওয়ার হলে তুমি নিয়ে নাও, তোমার যদি ডাউনলোড করার থাকে তুমি করে নাও, যা করার করে নাও। আমি এটা মুছে দেবো এখন। হ্যাঁ, পরিষ্কার দেখা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে? এই হচ্ছে লাইমের ব্যাপার। তাহলে বুঝতে পারলে অর্নামেন্টের কাজ, বিউটিফিকেশান কাজ, প্লাস্টার অফ প্যারিস, সারফেস স্মুথনেস, এইসবের জন্য আমার এগুলো কাজে লাগে। তাহলে মেইন কিন্তু দুটোই, এত কিছু বললাম, দুটোই কিন্তু মেইন ডিফারেন্স। ঠিক আছে? ফার্স্ট অফ অল যে ডিফারেন্সটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে লেস দেন 8% ইম্পিউরিটি, আর একটা হচ্ছে ওই স্মুথ সারফেস কোন কাজে ইউজ হয়। স্মুথ সারফেস, অর্নামেন্ট, অ্যাস্থেটিক, এইটা। আর এখানে ইম্পিউরিটি হচ্ছে 8 থেকে 30%, আর এর হচ্ছে স্ট্রেংথ প্রোভাইড করে, সেই জন্য মানে অ্যাডিটিভস হিসাবে এটা ইউজ হয়। কেন বলো তো? এর সেটিং হয়, আর এর কি হয়? স্লেকিং। এর হয় স্লেকিং, এর হয় সেটিং। ঠিক আছে, এবার আমরা পড়বো হচ্ছে ইম্পিউরিটিসগুলো। যে আমি যে বললাম যে 8 থেকে 30%-এর মতো ইম্পিউরিটিস থাকলে হাইড্রোলিক লাইন হয়, সেইটা আমরা পড়বো যে কী টাইপের ইম্পিউরিটিস আছে, কোন ইম্পিউরিটিসগুলো কী কাজ করে, হ্যাঁ, সেগুলো আমরা পড়ব। দেখো,
বেসিক্যালি সবার প্রথম যে ইম্পিউরিটিসটা থাকে সেটা হচ্ছে ক্লে। ক্লে ইজ দ্য ফার্স্ট ইম্পিউরিটি, ঠিক আছে। এই ক্লেটা কি করে বলো তো? দেখো, এমনি যদি তুমি পিওর লাইম নাও, সেই লাইমের কিন্তু সেটিং করার এবিলিটি নেই। তার মানে আমি এখানে লিখে দিচ্ছি পিওর লাইম, এগুলো আর লাগবে না, ঠিক আছে। দাঁড়াও মুছে দিচ্ছি, আমি এখন যেটা দরকার সেটা লিখছি। আমাদের যদি পিওর লাইম থাকে, পিওর লাইমের প্রবলেমটা কি? পিওর লাইমের প্রবলেমটা হচ্ছে স্লেকিং করে, স্লেকিং করছে কিন্তু সেটিং করতে পারে না। আমার যে পিওর লাইম থাকে তার মেইন প্রবলেমটা সেটিং হচ্ছে না, মানে হার্ড হচ্ছে না, মানে অ্যাডিটিভ প্রপার্টি শো করছে না। মানে কি? নো অ্যাডিটিভ প্রপার্টি, কিন্তু স্লেকিং হচ্ছে। বাট আমার মেশিনারি ওয়ার্কে বা বিল্ডিং ওয়ার্কে কিন্তু সেটিংটা দরকার, স্লেকিং দরকার নেই বিল্ডিং ওয়ার্কে, ঠিক আছে। তো আমি কি করব? সেটিংটা করাবো, তার জন্য আমাকে ইম্পিউরিটিগুলো আনতে হচ্ছে। যত ইম্পিউরিটি আমি আনবো তত সেটিংটা বেটার করবে। তার মানে কি? এটা একটা ইম্পিউরিটি, আই অ্যাম টকিং অ্যাবাউট ইম্পিউরিটি। সো তুমি মনে রাখবে যে কোনো ইম্পিউরিটি লাইমে মেইন কাজই হচ্ছে স্টপ স্লেকিং। ভালো করে লিখছি, দাঁড়াও। সো হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ ইম্পিউরিটিস? ইম্পিউরিটিসের মেইন কাজ হচ্ছে স্টপ স্লেকিং। স্লেকিংটাকে ও আস্তে আস্তে বন্ধ করবে। যত বেশি ইম্পিউরিটি দিবা তত স্লেকিংটাকে বন্ধ করে দেবে। কারণ কি? স্লেকিং হচ্ছে পিওর লাইমের কাজ, ওটাকে ইম্পিউরিটি বন্ধ করে দেবে কিন্তু সেটিংটাকে বাড়িয়ে দেবে। স্টপ স্লেকিং, ইনক্রিজ সেটিং, এটাই হচ্ছে ইম্পিউরিটির মেইন কাজ। তুমি বুঝতে পারলে? যত ইম্পিউরিটি আছে লাইমে, চোখ বন্ধ করে, শুধু একটা ছাড়া, আমি বলবো কোনটা, একটা ছাড়া বাকি যত ইম্পিউরিটি আছে সব ইম্পিউরিটিগুলোই হচ্ছে তুমি বলবে ইনক্রিজ সেটিং, স্টপ স্লেকিং। তার মানে যত ইম্পিউরিটি বাড়াচ্ছ তত তোমার সেটিং বাড়ছে, স্লেকিং কমে যাচ্ছে। তাহলে প্রথম ইম্পিউরিটি হচ্ছে ক্লে। সো হোয়াট ক্লে ডাজ? ক্লে হচ্ছে ইট স্টপস স্লেকিং অ্যান্ড ইনক্রিজ। দেখো তো কত সোজা, সেটিং। তার মানে ক্লে থাকলে সেটটাকে ইনক্রিজ করে দেয়, ভালো সেটিং হবে, হয়ে গেল। নেক্সট কি আছে বলো তো? সিলিসিয়াস ম্যাটেরিয়াল থাকতে পারে। সিলিসিয়াস মানে SiO2 আর কি। সিলিসিয়াস ম্যাটেরিয়াল থাকতে পারে, অ্যালুমিনিয়াম সিলিসিয়াস, ক্যালসিয়াম সিলিসিয়াস, ম্যাগনেসিয়াম সিলিসিয়াস, যে কোনো টাইপের সিলিসিয়াস ম্যাটেরিয়াল থাকতে পারে। একই জিনিস, স্টপ স্লেকিং, ইনক্রিজ সেটিং। একটা মাত্র ইম্পিউরিটি আছে যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট, কি? MgCO3। দিস ইম্পিউরিটি, এটার সাথে কোনো সম্পর্ক নেই। ইট প্রোভাইডস স্ট্রেংথ, এই ইম্পিউরিটিটা শুধুমাত্র স্ট্রেংথ প্রোভাইড করে। দেখো বুঝতে পারলে কিনা? দেখি আর কি ইম্পিউরিটি আছে। এখানে আমার ম্যাগনেসিয়াম কার্বনেট হয়ে গেল, সিলিসেটস হয়ে গেল, সালফেট আর একটা ইম্পিউরিটি আছে। একই জিনিস গো, যত আছে সব। এটা ছাড়া আমি বললাম ম্যাগনেসিয়াম কার্বনেট ছাড়া যত ইম্পিউরিটি পাবে তুমি, সালফেট আর একটা ইম্পিউরিটি আছে, Na2O K2O থাকে, যা ইম্পিউরিটি আছে সব কি বলবে বলো তো? স্টপ স্লেকিং। মানে যত তুমি ইম্পিউরিটি বাড়াবে স্লেকটাকে কমিয়ে দেবে। স্টপ স্লেকিং আর ইনক্রিজ সেটিং, এই হচ্ছে। এটা স্টপ করে দেয়, এটা বাড়িয়ে দেয়। যত শুধু ম্যাগনেসিয়াম কার্বনেটটা মনে রাখবে, এটাকে স্ট্রেংথ প্রোভাইড করে। এই জন্য ম্যাগনেসিয়াম কার্বনেটটা থাকা একটু জরুরি। কোথায় বলো তো? হাইড্রোলিক লাইমে। হাইড্রেটেড লাইম না কিন্তু, হাইড্রেটেড লাইম হচ্ছে পিওর ফর্ম অফ লাইম, হাইড্রাউলিক লাইম। এটা হলো ইম্পিউরিটি, ঠিক আছে। ইম্পিউরিটি হয়ে গেল, ভাগ হয়ে গেল, লাইম তো কমপ্লিট হয়ে গেল, আর কিছুই নেই। ও হ্যাঁ, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, নামটা ভুলে যাচ্ছি গো, 718 মনে হয়। দাঁড়াও আমাকে দেখতে হবে, আই হ্যাভ ফরগটেন। মোস্ট প্রবাবলি 718, 712 অনুযায়ী না, এটা তুমি ডাউনলোড করতে পারো। এই অনুযায়ী লাইমকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কি কি ক্যাটাগরি দেখো? ক্লাস A, ক্লাস B, ক্লাস C, ক্লাস D, ক্লাস E, ক্লাস F। এখনো পর্যন্ত পরীক্ষাতে শুধুমাত্র এটাই কোশ্চেন এসছে যে লাইমের কটা ক্লাস আছে, 6টা এখনো পর্যন্ত। তার মানে ইন ফিউচারেও যে তাই কোশ্চেন আসবে তা নয়, কিন্তু তোমাকে অ্যাডভান্স হতে হবে। এখনো পর্যন্ত তুমি যদি দেখো এইটাই কোশ্চেন এসছে যে কটা ক্লাস আছে বিসে। মানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, এখানে মোটামুটি 6টা ক্লাস দেওয়া আছে। তো কোনটা কি ক্লাসের মধ্যে পড়ে দেখো। আমি তোমাকে বলেছিলাম না যে হাইড্রোলিক লাইনকে 3 ভাগে ভাগ করা যায়? এখানে দেখবে একটা কি বলেছিলাম, এমিনেন্ট। একটা কি বলেছিলাম, এমিনেন্ট। একটা যেন কি বললাম,
একটা হচ্ছে মডারেট, আর একটা বললাম ফিবলি, ফিবলি মানে উইক, তিনটে বললাম। এইটা হচ্ছে এমিনেন্ট। এই ক্লাস বির মধ্যে পড়ে হচ্ছে মডারেট লাইনটা। ক্লাস সিতে তোমার হচ্ছে পিওর ফর্ম অফ লাইন। ভাবছো তুমি কি অবস্থা? পিওর ফর্ম অফ লাইনকে ক্লাস সিতে রেখে দিয়েছে, সি ক্লাস। মানে যত নিচের দিকে যাচ্ছি ক্লাস তত খারাপ হচ্ছে। অতএব হাইড্রোলিক লাইনেরই প্রথম দুটো পার্টকে ওরা টপ দুতে রেখেছে। তাহলে তুমি বুঝতে পারছো হাইড্রোলিক লাইন কত ইম্পর্টেন্ট। এখনকার দিনে হাইড্রোলিক লাইনেরই ডিমান্ড বেশি। কুইক লাইন দিয়ে শুধু প্লাস্টারিং করা হয় সারফেসটা স্মুথনেসের জন্য, বাট মেইন যে তুমি মোটর ফটারে যে লাইন দাও সব হাইড্রোলিক লাইন হয়। ফিবলিটা খারাপ, এইটা একদম লাস্টে রেখেছে। এফে আছে ফিবলি, ফিবলি লাইন একদম লাস্টে। কিন্তু এই যে এমিনেন্ট আর মডারেটটা একদম সবার উপরে, টপ দুটো। আর এটা হচ্ছে পিওর ফর্ম অফ লাইন, এটা হচ্ছে ডলোমাইট। এটা একটা আছে ডলোমাইট লাইন আর কি। আর ই নাম্বারটা যে কি আছে, ই নাম্বারটা আমি ভুলে যাচ্ছি, দেখে নি। ক্লাস ইটা কি আছে দেখি, ক্লাস ইটা আছে কঙ্কাল লাইন। আচ্ছা আচ্ছা, কঙ্কাল, কঙ্কারটা ইম্পিওর ফর্ম অফ লাইন কিন্তু বলেছিলাম, কঙ্কাল লাইন। দেখো বুঝতে পারলে কিনা। এমিনেন্ট আর মডারেট হচ্ছে এই দুটোর কাজটা তুমি একটু লিখে রাখো, হোয়াট দে ডাস, তুমি জানোই ভালো করে। এই দুটো মোটামুটি সিমেন্টিয়াস প্রপার্টি শো করে। সিমেন্টিয়াস কেন? কারণ কি ইট ক্যান সেট আন্ডার ওয়াটার, ইট হ্যাজ দ্য এবিলিটি টু সেট আন্ডার ওয়াটার, সেই জন্য এই দুটো সিমেন্টিয়াস প্রপার্টি শো করে। এটা কি করবে? এটা হচ্ছে সারফেস স্মুথনেস, সারফেস স্মুথনেস, একটা সারফেস স্মুথনেস। আর কি করতে পারে? প্লাস্টার অফ প্যারিস। আর কি করতে পারে? বিউটিফিকেশন মানে অ্যাস্থেটিক, AES অ্যাস্থেটিক, এইসব কাজের জন্য এটা ইউজ হয়। আর এই তিনটে মানে তোমার হচ্ছে ইম্পিওর ফর্ম অফ লাইন। ইম্পিওর ফর্ম সেরকম কিছু কাজ নেই। মোস্ট প্রবাবলি তুমি বলতে পারো এই জায়গাগুলো কোথায় ইউজ হয় ইন জেনারেল তুমি জানো? ধরো কোথাও গ্যাপ হয়েছে, সেই গ্যাপটাকে ফিল করতে হবে, সেই জায়গাটা মোটামুটি মানে রিপেয়ার ওয়ার্ক ফরকে যেখানে অল্প একটু খুলে বেরিয়ে এসছে ওই জায়গাটা ভর্তি করতে হবে, সেই সব জায়গায় এই লাইনগুলো ইউজ করা হয়। বুঝতে পারলে তো? মানে ধরো কোনো একটা জায়গা থেকে একটু খোসা বেরিয়ে এসছে, সে ফর এক্সাম্পল ধরো তুমি একটা ইয়ে করলে, কোর কাটার টেস্ট করলে, কোর কাটার টেস্ট করার জন্য এখান থেকে একটা জিনিস বেরিয়ে এসছে, ওই জায়গাটা ফিল করতে হবে, তখন তুমি এই লাইন দিয়ে ফিল করে দিতে পারো। এইরকম মানে এগুলোর না আছে স্ট্রেংথ, না আছে কিছু, খুব একটা বেশি ইম্পর্টেন্ট লাইন এরা না, এই তিনটেই ইম্পর্টেন্ট। এইগুলো কিন্তু মনে রাখবে। ক্লাস এ হচ্ছে এমিনেন্ট, ক্লাস বি হচ্ছে মডারেট, ক্লাস সি হচ্ছে পিওর ফর্ম অফ লাইন, যেটাকে আমরা ফ্যাট লাইন বলি। পিওর ফর্ম অফ লাইন মানে বুঝতে পারো তো, ফ্যাট লাইন অথবা হোয়াইট লাইন, যেটা প্রথমটা ছিল আর কি, বা তোমার হচ্ছে হাইড্রেটেড লাইন, হাইড্রাউলিক না কিন্তু হাইড্রেটেড লাইন। আর কি বলবো, কুইক লাইন, সব একই জিনিস। এইটা হচ্ছে সিতে আছে, ক্লাস সিতে। ক্লাস ডিতে ডলোমাইট, মনে থাকবে না, ডি আর ডি। ইতে আছে কঙ্কাল লাইন, এফে হচ্ছে ফিবলি, FF, ব্যাস হয়ে গেল। অতএব তোমাকে যদি বলে, তোমাকে এরকম কোশ্চেন আনতে পারে, কি বলো তো, যে আমাদের 20 সেট যে স্ট্যান্ডার্ডটা আছে 712-তে, 20 স্ট্যান্ডার্ডে কোশ্চেনটা কীরকম পড়তে পারে তুমি ভাবো। 20 স্ট্যান্ডার্ডে কোন তিনটে ক্লাসে হাইড্রোলিক লাইনের এক্সাম্পল দেওয়া আছে? হাইড্রোলিক কোন তিনটে ক্লাসে? তোমাকে প্রথম অপশনটা ধরো দিল ABC, দ্বিতীয়টা ধরো দিল ABD, তৃতীয়টা ধরো দিল ABF, আর 4 নাম্বারটা ধরো দিল ABE। কোনটা বলবে? ABF। কারণ কি এইটা তোমার হচ্ছে এমিনেন্ট হাইড্রোলিক লাইনের এক্সাম্পল, এটাও হাইড্রোলিক লাইনের এক্সাম্পল, ক্লাস এফটা হাইড্রোলিক লাইনের এক্সাম্পল। সো তোমাকে বলতে হবে স্যার দেখুন হাইড্রোলিক লাইন কোন ক্লাসে আছে যদি বলেন, তাহলে এই ক্লাসটাতে হাইড্রোলিক লাইন আছে। এবার তোমাকে আর একটা কোশ্চেন করতে পারে যে 20-712 কোন ক্লাসে ফ্যাট লাইন আছে, তখন বলতে হবে সি ক্লাসে। সো দিস কাইন্ড অফ কোশ্চেন্স দে আস্ক নাও ইট ইজ, ঠিক আছে? এই জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে যায়। আচ্ছা, আর একটা জিনিস বাকি আছে যে লাইনের ইউজটা কোথায় বলো। দেখো অফলাইনে জিজ্ঞেস করলে সবাই এটা বলতে পারতো, কিন্তু একটা জায়গা তোমরা হয়তো মিস করে যাবে। কীরকম? ফার্স্ট তোমরা বলবে স্যার দেখুন লাইনের ইউজ বলছেন তো, আপনি তো বললেন প্লাস্টার অফ প্যারিসে, মানে সারফেস স্মুথনেস, একই ব্যাপার, সারফেস স্মুথনেস। অথবা কি বলছে বলুন তো স্যার, অ্যাস্থেটিক ওয়ার্ক। কোন লাইনটা আমরা ইউজ করি আমার সাথে সাথে বলো, হুইচ লাইন উই আর ইউজিং হেয়ার? উই আর ইউজিং, স্যার দেখুন আমরা এখানে হাইড্রেটেড লাইন ইউজ করি, হাইড্রেটেড কিন্তু হাইড্রোলিক না, বা কুইক লাইন ইউজ করি, কুইক লাইন। অথবা আমরা কি বলতে পারি, ফ্যাট লাইন ইউজ করি, বা মিল্ক অফ হোয়াইট, সব যাই হোক, হোয়াইট লাইন এসব ইউজ করি। আচ্ছা, সেকেন্ড আমরা কি, স্যার দেখুন আমরা মেশনারি স্ট্রাকচারে ইউজ করতে পারি অ্যাডিটিভস,
মেসেনারি স্ট্রাকচার এইসব জায়গায় আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। মানে স্ট্রেংথ নেওয়ার জন্য আমরা ইউজ করতে পারি। সেটা আমরা কি কোন লাইন ইউজ করব? হাইড্রোলিক লাইন। কারণ কি এর হাইড্রোলিসিটি আছে, ইট ক্যান সেট আন্ডার ওয়াটার। কেন? বিকজ ইট ক্যান সেট আন্ডার ওয়াটার। আর একটা কারণ কি, এর স্ট্রেংথ আছে। স্ট্রেংথ এই লাইনেরই আছে, এই লাইনের স্ট্রেংথ নেই। 3 নাম্বার কি বলো তো? খুব ইম্পর্টেন্ট জায়গায় লাইন ইউজ হয়, যেটা তোমরা ভুলে আছো, সেটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। তোমরা ভুলে গেছো না? আরে এনভায়রনমেন্ট তো পড়েছো, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আমরা লাইম ট্রিটমেন্ট করি না? লাইম সোডা বিভিন্ন জায়গায় আমরা লাইম দিই। সো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি, খুব ইউজ হয় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এখানে আমরা ইউজ করি। 4th কি বলবে বলো তো, লাইম কোথায় ইউজ হয়? আরে সিমেন্টে, সিমেন্ট ম্যানুফ্যাকচারিং আমরা লাইম ইউজ করি। 5 নম্বর কি বলবে বলো তো? এগুলো তোমরা জানবে না, ওই গ্লাস ম্যানুফ্যাকচারিং বা সেরামিক্স সেসব জায়গাতেও লাইম ইউজ হয়। কী জায়গায় ইউজ হয়? গ্লাস পড়বে, আমি তো পড়াবো, গ্লাস আছে তোমাদের সিলেবাসে আছে, সেরামিক্স, হ্যাঁ, এইসব জায়গাতে। কিছু সময় টাইলসেও লাইম ইউজ হয়, টাইল কিছু টাইলসে, এইসব জায়গাতেও লাইম ইউজ হয়। সো দিজ আর দ্য ইউজ অফ লাইম। আর একটা ইম্পর্টেন্ট, এটা মুছে নিয়েছো, আর একটা লাস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা তোমাকে মনে রাখতেই হবে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 3টে জিনিস বলবো, একটা লাইম কংক্রিট, একটা সিমেন্ট কংক্রিট, আর একটা হচ্ছে গেজ কংক্রিট। দেখো কি আছে দেখছি, কংক্রিট না, প্রথমটা হচ্ছে লাইম মর্টার, তারপরেরটা হচ্ছে সিমেন্ট মর্টার, তারপরেরটা কি বলতো? গেজ মর্টার। খুব ইম্পর্টেন্ট থিংটা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, তুমি কল্পনা করতে পারবে না। লাইম মর্টারে তুমি বলবে স্যার দেখুন লাইম ইজ টু স্যান্ড রাখা হয়, করে আমি মর্টার তৈরি করি। নেক্সট চ্যাপ্টারটা আমরা মর্টারই পড়বো। তো লাইম মর্টারে লাইম ইজ টু স্যান্ড রাখা হচ্ছে। সিমেন্ট মর্টারে কিছুই না, সিমেন্ট ইজ টু স্যান্ড রাখবো। কোশ্চেনটা আসে গেজ মর্টারটা কী জিনিস? গেজ মর্টার মানে বলবেন সিমেন্ট প্লাস লাইম প্লাস স্যান্ড, 3টেই রাখি। দেখুন স্যার বুঝতে পারলেন কিনা? স্যার যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য মিনিং অফ গেজ মর্টার, তুমি বলবে স্যার দেখুন গেজ মর্টারে আমরা 3টেই রাখি। তো স্যার তখনই তোমাকে জিজ্ঞেস করবে তো কেন 3টা রাখছি, এর কি কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ আছে? অবশ্যই আছে, এর এক্সট্রা অ্যাডভান্টেজ অবশ্যই আছে। কী অ্যাডভান্টেজ আছে দেখো, মানে ইন কম্প্যারিজন টু সিমেন্ট মর্টার অ্যান্ড লাইম মর্টার, তুমি যদি এইটা ইউজ করো, এখানে মানে কিছুই না, সিমেন্ট আর স্যান্ড লাইম দুটো একসাথে মিলিয়ে দিচ্ছ, এর পাওয়ার অনেক বেড়ে যাবে। কি হবে? 1 নম্বর হচ্ছে ইটস সেটিং এবিলিটি উইল বি মোর, মানে খালি সিমেন্ট বা খালি লাইমের যা সেটিং এবিলিটি ছিল তার থেকে সেটিং এবিলিটি বেড়ে যাবে। সেকেন্ড কি হবে বলো তো? অ্যাজ ইটস ভলিউম উইল এক্সপ্যান্ড, সো কি হবে বলো তো? মানে অল্প কোয়ান্টিটি দিয়েই বেশি পরিমাণ কাজ করা যাবে। সো ইনপুট লেস, মোর আউটপুট, মানে ভলিউমটা তোমার বেড়ে যাচ্ছে, তো যেইটুকু তুমি লাগছো তার থেকে ভলিউম বেড়ে যায় একটু হলেও। আচ্ছা, সি নাম্বারটা দাও, খুব ইম্পর্টেন্ট। সিমেন্ট মর্টারের একটা প্রবলেম আছে, সিমেন্ট আর স্যান্ড, কী বলো তো? এর ওয়াটার রিটেন্টিভিটি ক্যারেক্টারিস্টিক্সটা কম, মানে কি ওয়াটারটা ধরে রাখতে পারে না। তুমি বুঝতে পারলে? ওয়াটারটা ধরে রাখতে পারে না। ওয়াটারটা ধরে রাখতে পারে না মানে কি, সিমেন্টের মধ্যে তুমি জল দিলে সঙ্গে সঙ্গে রিয়াকশান করে ফোরে যাচ্ছে তাই করে দিল, কিন্তু ওয়াটারটাকে ধরে রাখতে পারছে না। মানে এখানে ড্রাইং সিঙ্কেজ হয় না, তোমাকে আমি বলেছিলাম না, হোয়াট ডু মিন বাই ড্রাইং সিঙ্কেজ? খুব ইম্পর্টেন্ট, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ড্রাইং সিঙ্কেজ মানে কি গো? ড্রাইং সিঙ্কেজ বলেছিলাম না, ধরো তুমি সিমেন্ট ফিমেন্ট দিয়ে কাজ করেছো, সেখানে তুমি জল দিয়েছো, এবার যেই সিমেন্টের রিয়াকশন শুরু হয়েছে, মানে হিট অফ হাইড্রেশন জেনারেট হচ্ছে, সেই হিট অফ হাইড্রেশনের জন্য জলটা ইভাপোরেট হয়ে যাচ্ছে। তোমাকে আমি বলেছিলাম না যে ওয়াটার উইল ইভাপোরেট। ড্রাইং সিঙ্কেজ মানে ওয়াটার ইভাপোরেট ফ্রম কংক্রিট সারফেস, water evaporate from concrete surface due to heat of hydration, height of hydration এর জন্য।
এই প্রবলেমটা তোমার সিমেন্ট লাইম আর স্যান্ডে হবে না, মানে গজ মর্টারে হবে না। কেন বলো তো? কারণ কি এর ইটস ওয়াটার রিটেন্টিভিটি, রিটেন্টিভিটি মানে কি ওয়াটারটাকে ধরে রাখবে, উড়তে দিবে না। ওয়াটার রিটেন্টিভিটি এবিলিটি ইজ মোর। তোমাকে জিজ্ঞেস করতে পারে কেন, কেন তুমি বলছো যে এর ওয়াটার রিটেন্টিভিটি ক্যারেক্টারিস্টিক্স মোর? তুমি বলবে স্যার দেখুন সিমেন্ট আর লাইম মেশালে এটা মোর ফাইনার হয়ে যায়, মোর ফাইন। যেহেতু এটা মোর ফাইন মানে সিমেন্টের থেকে বেশি ফাইন, সেহেতু কি বলতো যত ফাইন ম্যাটেরিয়াল হবে সারফেস এরিয়া তার তত বাড়বে, তত ওয়াটার ওর মধ্যে লেগে থাকবে। যত ফাইন ম্যাটেরিয়াল হবে তত কি হবে বলতো, ওয়াটারটা ওর মধ্যে লেগে থাকবে। কোর্স ম্যাটেরিয়াল থেকে ওয়াটার তাড়াতাড়ি ইভাপোরেট হয়ে যায়। সো এর ওয়াটার রিটেন্টিভিটি ক্যারেক্টারিস্টিক্স ইজ মোর। সেই জন্য কি বলতো মানে ড্রাইং শ্রিঙ্কেজ হয় না, ড্রাইং শ্রিঙ্কেজ ক্যান বি অ্যাভয়েডেড, ড্রাইং শ্রিঙ্কেজ এখানে হয় না। এই হচ্ছে ব্যাপার। দেখি আর কিছু মিস গেল নাকি। এখানে বলেছে আচ্ছা আর একটা জিনিস মিস গেছে, মোর ওয়ার্কেবল, সেটা আমি বলতে ভুলে গেছি। এই গেজ মোটরটা না মোর ওয়ার্কেবলও হয়, মোর ওয়ার্কেবল। কেন মোর ওয়ার্কেবল হয় বলো তো? কারণ কি এই যে তুমি যে লাইনটা মিশাচ্ছ, এই লাইনটা হয় হচ্ছে প্লাস্টিক ইন নেচার, এটা আমি বলতে ভুলে গেছি। প্লাস্টিক মানে তুমি বুঝতেই পারছো কীরকম হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিক মানে আরে প্লাস্টিক মানে তুমি টানলে টেনেই যাচ্ছ, মানে ওটা নড়ছে আর কি, মানে ব্রিটেল না, প্লাস্টিক টাইপের। তো প্লাস্টিক যদি কোনো একটা জিনিস হয় সেটা ওয়ার্কেবিলিটি বাড়িয়ে দেবে না, বুঝতে পারছো তো, মানে মোর ফ্লো করতে পারবে আর কি। সেই জন্য যেহেতু এটা প্লাস্টিক ইন নেচার হয় লাইনটা, সেই জন্য এটার ওয়ার্কেবিলিটি বেড়ে যায়। তুমি বুঝতে পারলে আমার কথা? সো দিজ আর দ্য পয়েন্টস দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার অফ লাইম। আশা করি লাইমে আর কিচ্ছু নেই, তাও আমি একবার দেখে নিই কিছু বাকি থাকলো কোনো। সুইটেবল লাইমে সমস্ত কিছু হয়ে গেছে। এবার কিছু কিছু পয়েন্টস আছে, যে পয়েন্টসগুলো আমি তোমাকে বলছি তুমি লিখে নাও। কিছু কিছু পয়েন্টস বলছি, সে পয়েন্টসগুলো লিখে নাও, সেগুলো কাজে লাগবে। সবার প্রথমে লেখো এটা, বাই অ্যাডিং সুরকি টু পিওর লাইম। লেখো লেখো, বাই অ্যাডিং সুরকি টু পিওর লাইম। সুরকি মানে কি? ব্রিক ডাস্ট। পাশে লিখে রাখো, সুরকি মানে হচ্ছে ব্রিক ডাস্ট। সো বাই অ্যাডিং সুরকি টু পিওর লাইম, মানে পিওর লাইমের মধ্যে যদি আমি সুরকি মিশিয়ে দিই, দেন হোয়াট উইল হ্যাপেন? আর্টিফিশিয়াল হাইড্রোলিক লাইম ইজ অবটেন্ড। তা কোশ্চেনটা অ্যাকচুয়ালি পরীক্ষায় আসে যে আর্টিফিশিয়াল হাইড্রোলিক লাইম আমি কীভাবে বার করতে পারবো। কেন আমি এটা বলছি? তোমরা যে হাইড্রোলিক লাইম মানে বুঝতে পারলে তো, হাইড্রাউলিক লাইম, হাইড্রেটেড না, কি বললাম? হাইড্রোলিক লাইম। দেখো আমি বলছি হাইড্রোলিক লাইম মানে কোনটা ছিল? যার ইম্পিউরিটি হচ্ছে 8 থেকে 30%। এই লাইমের যে যে তুমি জিনিসগুলো পড়লে সেগুলো হচ্ছে ন্যাচারাল ছিল। ন্যাচারাল মানে যে ক্লে মিনারেল বা সিলিসিয়াস, বললাম না সিলিসিয়াস, তারপরে আর কি বলেছিলাম, ম্যাগনেসিয়াম কার্বনেট যেটা স্ট্রেন্থ দেয়, এইসব হচ্ছে ন্যাচারাল প্রসেসে ছিল। কিন্তু আর্টিফিশিয়ালি তুমি কি করে হাইড্রোলিক লাইম বানাতে পারবে, সেটা হচ্ছে এই সুরকি অ্যাড করে। তুমি বুঝতে পারলে আমার কথা? সো আর্টিফিশিয়াল হাইড্রোলিক লাইম ক্যান বি অবটেন, পরীক্ষা এসছে এটা। বাই অ্যাডিং সুরকি মানে ব্রিক ডাস্ট টু পিওর লাইম, আর্টিফিশিয়াল হাইড্রোলিক লাইম ইজ অবটেন। মানে পিওর লাইম এখানে ছিল, পিওর লাইমের মধ্যে সুরকি মিশিয়ে দিলে আর্টিফিশিয়াল হাইড্রোলিক লাইম পেয়ে যাবে। আচ্ছা আর একটা লেখো, ক্যালসিনেশন অফ কাঙ্কার। কাঙ্কার মানে কাকর, কিছুই না। ক্যালসিনেশন অফ কাঙ্কার গিভস হাইড্রোলিক লাইম। ক্যালসিনেশন অফ কাঙ্কার গিভস হাইড্রোলিক লাইম, এটাও পরীক্ষায় অনেক সময় এসছে, মানে ইঞ্জিনিয়ারিং সার্ভিসে দেখবে আছে। ক্যালসিনেশন অফ কাঙ্কার মানে কি? ক্যালসিনেশন মানে কি? ক্যালসিনেশন মানে হচ্ছে তুমি জানোই যে কোনো ক্যালসিনেশন মানে কি, রেড হটে টেম্পারেচার করতে হবে। তার কাঙ্কার আছে, ধরো কাঙ্কারকে যদি আমি টেম্পারেচার দিই তাহলে আমার হাইড্রোলিক লাইম পাবো। সো ক্যালসিনেশন অফ কাঙ্কার গিভস হাইড্রোলিক লাইম। আর একটা পয়েন্টস লেখো, আর দুটো পয়েন্টস আছে। দেখো, লাইম মোটর ইজ এবেল টু রিটেন ইটস বন্ড উইথ মেশনারি ইউনিট। লাইম মোটর is able to retain its bond with masonry unit and free from cracks because it undergoes only negligible volume change after setting. ঠিক আছে, এটা একটা পয়েন্ট লিখে। আর একটা পয়েন্ট লেখো, the most suitable form of lime is CaOH whole 2. The most suitable form of lime is CaOH whole 2. The process of adding water to CaO to produce CaOH whole 2 is known as hydration or slaking. The lime obtained through this process is known as hydrated lime. লাইম ইজ ফিনিশড। এবার আমি তোমাদের এটা বন্ধ করে দিই।
হ্যাঁ, লাইন তোমাদের হয়ে গেছে, ভালো করে পড়ো, রবিবারের জন্য প্রিপারেশন নিতে থাকো। রবিবারে কিন্তু সিমেন্ট আছে। তো নেক্সট দিন মানে কালকে তো শনিবার আমার অফলাইন ক্লাস আছে, তাও আমি চেষ্টা করব যে কম্প্যাকশন সয়েল মেকানিক্সের স্টার্ট করে দিই, ঠিক আছে? ওকে, আচ্ছা গাইজ, একটা ছোট্ট জিনিস বাকি আছে সিমেন্টের, এটা আমি বলতে ভুলে গেছিলাম পড়াতে গিয়ে, নোটসেও নেই তো মনে ছিল না, তো সেই জন্য আমি ভালো একটা আলাদা করে সিমেন্টের ক্লাস দেওয়ার দরকার নেই, এই ক্লাসের সাথেই অ্যাড করে দিই, 10-15 মিনিটের একটা ভিডিও হবে, একটু ভালো করে দেখো। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। দুটো ইকুয়েশনস লিখছি, মনোযোগ দিয়ে দেখবে। একটা হচ্ছে C3S ট্রাইক্যালসিয়াম সিলিকেট প্লাস 6H, এইচ মানে জল আছে আর কি, এটা কি হয় বলো তো, C3S2H3, এটাই হচ্ছে তোমার ওই CSH জেলটা। হ্যাঁ, ঘাবড়ে যাবে না কিন্তু, হ্যাঁ এটাই CSH জেল। এক সেকেন্ড দাঁড়াও তো, কি, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা হচ্ছে CSH জেল প্লাস তোমার এখানে 3 ক্যালসিয়াম OH হোল 2 তৈরি হয়, ঠিক আছে? আর একটা কি C2S মানে কি ডাই ক্যালসিয়াম সিলিকেট প্লাস মোস্ট প্রবাবলি এখানে 4H হয়ে এখানে ওই C3S2H3 একই জিনিস, মানে CSH জেল আর কি, প্লাস তোমার CaOH হোল 2 তৈরি হয়। যেটা আমার বলার বক্তব্য, প্রথম যে কনসেপ্টটা আমার বলার ছিল, এটা অনেক সময় পরীক্ষায় আসে যে CSH জেলের নাম কি, তুমি বলবে স্যার এটার নাম টোবার মোরাইট জেল, এটার একটা নাম, ঠিক আছে? এই জেলটার নাম হচ্ছে টোবার মোরাইট জেল, এটাই কিন্তু এই C3S2H3 মানে CSH জেল আর কি, শর্টে লেখা। আর একটা জিনিস দেখো, এখানে 3 CaOH হোল 2 হচ্ছে, এখানে 1, তার মানে আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে ইন দ্য হাইড্রেশন প্রসেস কি হচ্ছে, CaOH হোল 2 produced is more, CaOH হোল 2 produces more from C3S, মানে ট্রাইক্যালসিয়াম সিলিকেট থেকে CaOH হোল 2 বেশি প্রডিউস হয়, ডাইক্যালসিয়াম সিলিকেট থেকে CaOH হোল 2 কম প্রডিউস হয়। তোমার কথাটা বুঝতে পারলে? ট্রাইক্যালসিয়াম সিলিকেট থেকে CaOH হোল 2 বেশি প্রডিউস হয়, ডাইক্যালসিয়াম সিলিকেট থেকে CaOH হোল 2 কম প্রডিউস হয়। তো এখানে দুটো অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে যেটা পরীক্ষায় আসে। তার মানে কি, CaOH হোল 2 বেশি প্রোডাকশনের অ্যাডভান্টেজটা কিসের বুঝতে পারলে তো? ইফ CaOH হোল 2 ইজ প্রডিউস মোর, তার কি অ্যাডভান্টেজ, আর CaOH হোল 2 বেশি প্রডিউস হওয়ার ডিসঅ্যাডভান্টেজ। এই দুটো তোমাকে মনে রাখতে হবে, দ্য অ্যাডভান্টেজ অফ প্রডিউসিং মোর CaOH হোল 2 অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ প্রডিউসিং মোর CaOH হোল 2। তার মানেটা কি, এই ক্ষেত্রে C3Sটা বেশি আছে, অ্যাজ C3S ইজ মোর সো CaOH হোল 2 বেশি তৈরি হচ্ছে, আর এক্ষেত্রেও তোমার মানে C3Sটা বেশি আছে আর কি, তাহলে বেশি তৈরি হবে। মানে মোট কথা এখানেও C3S বেশি আছে, আমার কোশ্চেনটা ওরকম না, মানে CaOH বেশি প্রডিউস হচ্ছে, তার অ্যাডভান্টেজ কি, CaOH বেশি প্রডিউস হচ্ছে তার ডিসঅ্যাডভান্টেজ। ফার্স্ট অ্যাডভান্টেজ দেখো, প্রথমে তো ডিসঅ্যাডভান্টেজ বলতে হবে, মেইনলি ডিসঅ্যাডভান্টেজই হয়, অ্যাডভান্টেজ কমই থাকে। দেখো কি হচ্ছে, তুমি বলবে যদি বলে যে CaOH হোল 2 বেশি প্রোডাকশনে ডিসঅ্যাডভান্টেজ কি, তুমি বলবে স্যার দেখুন যে CaOH হোল 2 আছে না, এটা আপনার হয় সলিউবল ইন ওয়াটার, যেহেতু এটা সলিউবল ইন ওয়াটার সো এখানে বলে অ্যাজ CaOH হোল 2 ইজ সলিউবল ইন ওয়াটার সো ইট লিচেস আউট। কী হবে তো, লিচ মানে কি, বেরিয়ে যায়, লিচেস আউট ফ্রম কংক্রিট থেকে বেরিয়ে যায় লিভিং, কি লিভ করে, আরে কংক্রিট থেকে যদি কোনো একটা ম্যাটেরিয়াল বেরিয়ে যায় তাহলে কি লিভ করবে, ক্র্যাকস না, লিভিং হোলস, গ্যাপ, হেয়ার লাইন ক্র্যাক, এইসব জিনিস তৈরি করে দেয়। তুমি বুঝতে পারলে? সো ইট ইজ দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজ অফ CaOH হোল 2, তার মানে ইট ইজ দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজ অফ C3S, মানে কোনো সিমেন্টে যদি C3S বেশি থাকে, যদি বেশি থাকে তাহলে সেখানে CaOH হোল 2 বেশি প্রডিউস হবে। CaOH হোল 2 বেশি প্রডিউস হওয়া মানে সেটা সলিউবল ইন ওয়াটারের সাথে ওটা লিচ আউট হয়ে যাবে এবং কংক্রিটের মধ্যে হোল, গ্যাপ, হেয়ার লাইন ক্র্যাক এগুলো তৈরি করে দেবে। ফার্স্ট অফ অল তো তুমি এটা বলবে স্যার দেখুন ড্রাইং শ্রিঙ্কেজ তো হয়ই, ড্রাইং শ্রিঙ্কেজ কেন হয় বলো তো, মোর হিট অফ হাইড্রেশন ডিউ টু, এটা তো আগেই বলেছি, মোর হিট অফ হাইড্রেশন, ড্রাইং শ্রিঙ্কেজ তো হয়ই, তার সাথে সাথে আবার এরও ক্র্যাক চলে আসে, তার মানে C3S থাকলে ক্র্যাক বেশি হবে।
এনি সিমেন্ট হুইচ ইজ হ্যাভিং মোর C3S। কোন সিমেন্টে বেশি C3S থাকে? তুমি বলবে স্যার না, দাঁড়াও, ওটা হচ্ছে কি জানো, র্যাপিড হার্ডনিং সিমেন্ট, নামটাই মনে করতে পারছিলাম না। র্যাপিড হার্ডেনিংয়ে বেশি থাকে না, র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, অথবা এক্সট্রা র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। এই দুটো সিমেন্টের ক্ষেত্রে এই প্রবলেমগুলো আমার হবে, কারণ কি C3S এর পরিমাণ বেশি থাকে। C3S বেশি পরিমাণ ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরি করবে, সেই ক্যালসিয়াম হাইড্রক্সাইডটা সলিউবল বলে লিচ আউট হয়ে যাবে কংক্রিট থেকে, এবং সেখানে হোল বা গ্যাপ বা হেয়ার লাইন ক্র্যাক তৈরি করবে। একেই তো ড্রাইভিং শ্রিঙ্কেজ বেশি করে, সেটা তো অন্য কারণ, হিট অফ হাইড্রেশনের জন্য, তার সাথে আবার গ্যাপ হোল হেয়ার লাইন ক্র্যাক বেশি তৈরি করছে CaOH লিচ আউট হওয়ার জন্য। অতএব এই সব সিমেন্টে মোর ক্র্যাক চলে আসে, এবং তার জন্য কি বলতো, এর ডিউরেবিলিটি কমে যায়। ডিউরেবিলিটি কেন কমে? ক্র্যাক হয়ে যাওয়া মানে কি হচ্ছে? ক্র্যাক হয়ে যাওয়া মানে সেখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে, সেই গ্যাপের মাধ্যমে জল ঢুকে যাবে, জল ঢুকে রেনফোর্সমেন্টে কোরোশন তৈরি করে দেবে। তাহলে রেনফোর্সমেন্টকে কোরোশন তৈরি করে দেবে। গ্যাপ হয়ে যাচ্ছে না, জলটা ঢুকে যাবে, জলটা ঢুকে গিয়ে কোরোশন তৈরি করে দেবে। কোরোশন তৈরি করে যাওয়া মানে ডিউরেবিলিটি কমে গেল। সো দিস ইজ দ্য প্রবলেম। আচ্ছা, এর একটা অ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজটা কি দেখো, যদি বেশি হয় মানে C3S বেশি আছে, তার মানে কুইক সেটিং সিমেন্ট, কুইক সেটিং না, র্যাপিড হার্ডনিং সিমেন্ট বা এক্সট্রা র্যাপিড হার্ডনিং সিমেন্ট, তাহলে কি হচ্ছে বলো তো, CaOH যেটা আছে, দিস ইজ অ্যালকালাইন। কেন বলো তো? OH মাইনাস আছে, OH মাইনাস হচ্ছে হাই অ্যালকালিনিটি শো করে। কি কিছু অ্যালকালিনিটি শো করেছিল ওয়াটার ট্রিটমেন্টে CaOH আর বাইকার্বনেট, এর মধ্যে সবচেয়ে বেশি অ্যালকালাইনিটি তুমি জানো OH মাইনাস জন্য হয়, তো CaOH মধ্যে এটা আছে। সো হাই অ্যালকালাইন হওয়ার জন্য সুবিধাটা এটাই হচ্ছে, মানে সিমেন্টের মধ্যে অ্যালকালাইনিটি হলে আমার কোনো প্রবলেম নেই, দিস ইজ অ্যালকালাইন, সো কোরোশন প্রবলেম নট দেয়ার। কোরোশন কখন হবে? কোরোশন প্রবলেম নট দেয়ার। কোরোশন তখনই হবে যখন অ্যাসিডিটি বাড়বে। তার মানে ইন কম্প্যারিজন টু C3S, C2S এ বেশি অ্যাসিডিটি। দেখো C3S এ কি হয় বলো তো, CaOH বেশি প্রডিউস হয়, কিন্তু C2S এ CaOH কম প্রডিউস হয়। CaOH কম প্রডিউস হয়, বুঝতে পারলে? C3S এ CaOH বেশি প্রডিউস হয়, এখানে কম প্রডিউস হয়। তাহলে C3Sটা যদি থাকে কোথাও বেশি, কোনো সিমেন্টে যদি C3S বেশি, তাহলে সেই সিমেন্টটা অ্যালকালাইন বেশি হবে। আর কোনো সিমেন্টে যদি C2S বেশি থাকে, সেই সিমেন্টটা অ্যাসিডিক বেশি হবে। এবার যেই সিমেন্ট বেশি অ্যাসিডিক, তার কোরোশন হওয়ার চান্স বেশি। ইয়েস অর নো? তো দিস ইজ দ্য অনলি, মানে দিস ইজ দ্য অ্যাডভান্টেজ দ্যাট ইউ উইল গেট, কি CaOH থাকলে অ্যালকালাইন হয়ে যাচ্ছে, কোরোশন হবে না, কিন্তু CaOH কম থাকলে অ্যাসিডিক হয়ে যাবে, তাহলে ওর মধ্যে কোরোশন বেশি আসবে। সো দিস ইজ দ্য অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ CaOH। সেই জন্য তুমি দেখবে লো হিট সিমেন্ট যেগুলো আছে, তুমি দেখো তো লো হিট সিমেন্টে কি হয় বলো তো? ইন লো হিট সিমেন্ট ইউ উইল সি লো হিট সিমেন্ট, তুমি দেখবে লো হিট সিমেন্টে C2S বেশি থাকে। C2S বেশি থাকা মানে এটা বেশি অ্যাসিডিক হবে, বেশি অ্যাসিডিক হওয়া মানে এটার মধ্যে কোরোশন প্রবলেম হবে। কিন্তু তুমি দেখো এই যে লো হিট সিমেন্টগুলো ইউজ হয়, কোথায় কোথায় ইউজ হয়? ইন হুইচ প্লেসেস উই ইউজ দ্য লো হিট সিমেন্ট? আমরা লো হিট সিমেন্ট ইউজ করি মেনলি মাস কংক্রিটিংয়ে। এক সেকেন্ড, হ্যাঁ, তাহলে আমি যেটা বলছিলাম, দেখো মাস কংক্রিটিংয়ের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি, তাই তো? উই ইউজ C2S বা লো হিট সিমেন্ট ইন মাস কংক্রিটিং। মাস কংক্রিটিংয়ে তো রেনফোর্সমেন্ট থাকেই না। মাস কংক্রিটিংয়ের মেন কী বলো তো? ড্যামে কি হয়, মানে পুরোটাই কম্প্রেশনের আন্ডারে থাকে, আমরা ধরে নিই ওখানে কোনো রকম টেনশান আসে না, মানে ইট ইজ, মানে ডিজাইনটা এরকম করে করা হয় যেন ড্যামে টেনশান না আসে। কি করা হয় বলো তো? যখন তুমি পড়বে তখন বুঝবে। ড্যামে আমরা চেষ্টা করি যে টেনশান যেন না আসে, পুরোটাই কম্প্রেশনের আন্ডারে রাখা হয়। কম্প্রেশন যেহেতু পুরোটাই কম্প্রেশনের আন্ডারে আছে না, সেহেতু ওখানে রেনফোর্সমেন্টের দরকারই নেই। অতএব C2S বেশি আছে, অ্যাসিডিক বেশি হচ্ছে, হোক, কি প্রবলেম আছে? রেনফোর্সমেন্ট থাকলে তবে না কোরোশন হবে। মাস কংক্রিটিংয়ে যদি রেনফোর্সমেন্টই না থাকে তাহলে কি কোরোশন হবে? অতএব এইটা হচ্ছে আমার এখানে বলার বক্তব্য ছিল। আচ্ছা, আর কি বলার ছিল দেখি, একটা পয়েন্টস মনে হয় মিস করে যাচ্ছি। বারবার করে তো আর এরকমভাবে স্যান্ডের ক্লাস না হওয়া যায় না।
ওকে, সবই বলে দিয়েছি। আর একটা সমস্যা আছে সিওএইচ হোল্ডুর, এটা তো একটা ডিসঅ্যাডভান্টেজ পড়লে। ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ তুমি কি পড়লে আমি বলছি না, তোমাকে যখন বলবে সিওএইচ হোল্ডুর ডিসঅ্যাডভান্টেজ কি, তুমি বলবে ফার্স্ট অ্যাডভান্টেজ একটাই, অ্যাডভান্টেজ হচ্ছে ওই অ্যাসিডিক তৈরি করে না, অ্যালকালিন। অ্যাডভান্টেজ হচ্ছে অ্যালকালাইন, দিস ইজ দ্য অনলি অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজে তুমি কি বললে, ডিসঅ্যাডভান্টেজে তুমি বললে স্যার দেখুন লিচ আউট হয়ে যায়, প্রবলেম বেরিয়েই যদি যায় তাহলে ওই গ্যাপ তৈরি করে দেবে। আর একটা প্রবলেম আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে না, সেটা তোমার মানে বিভিন্ন রকম সয়েলের যে ম্যাটেরিয়ালগুলো আছে আর কি, তার সাথে রিয়াক্ট করে CaSO4 তৈরি করে দেয়। CaSO4 এটা কিন্তু অ্যানহাইড্রাস ফর্ম অফ জিপসাম, এটাকে বলে হচ্ছে অ্যানহাইড্রাস ফর্ম অফ জিপসাম, বুঝতে পারলে তো? CaSO4 তৈরি করে দেয়। যেই CaSO4 তৈরি করে দিল, মানে সয়েলের মধ্যে সালফেট আছে, বিভিন্ন জায়গা থেকে সালফেট নিয়ে ও CaSO4 তৈরি করে দেয়, ইট ফর্ম CaSO4। যেই ও CaSO4 তৈরি করে দিল, সেই কি হলো বলো তো, ইট ইজ প্রোন টু সালফেট অ্যাটাক। সালফেট অ্যাটাক, সালফেট অ্যাটাক কি আবার বলছি, মানে SO3 কোনোভাবে যদি C3A অথবা C4AF এর সাথে রিয়াক্ট করে, তাহলে এটা কি তৈরি করবে, CaH, ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, যার কোনো স্ট্রেংথে কন্ট্রিবিউশন নেই, কোনো স্ট্রেংথে কন্ট্রিবিউশন নেই। এটা কি করে, শুধু এট্রিনজাইট ফর্ম করে, যার ভলিউমটা হয় 227%। আগেও বলেছি, যেহেতু ভলিউম বেড়ে যায় সেজন্য এক্সপ্যানশন হয়ে যায়, এক্সপ্যানশন হয়ে ক্র্যাক ফ্র্যাক তৈরি করে দেয়। সো CaSO4 এর দুটো ডিসঅ্যাডভান্টেজ তুমি পড়লে, একটা তো সালা লিচ আউট করে বেরিয়ে যায় ফালতু জিনিস, আর 2 নম্বর হচ্ছে এটা হচ্ছে সালফেট অ্যাটাকে রেসপন্সিবল হয়। সো CaSO4 কিন্তু আমাদের ক্ষেত্রে খুব খারাপ। যেহেতু CaSO4 আমাদের ক্ষেত্রে খারাপ, সেই জন্য আমরা দুভাবে এটাকে ম্যানেজ করতে পারি। কিভাবে, এক তো C3S বেশি দাও, এই কম দাও, তাহলে CaSO4 কম তৈরি হবে। আর একটা হচ্ছে ওই প্রজ্বলনা ম্যাটেরিয়াল দাও, ইফ ইউ অ্যাড প্রজ্বলনা, তোমরা জানো না এই যে CaSO4, এটা আমি বলেছি, এই যে CaOH হোল্ডুটা কি হয়, প্রজ্বলনার সাথে রিয়াক্ট করে, প্রজ্বলনার সাথে রিয়াক্ট করে কি তৈরি করছে, CaSH জেল তৈরি করে দিচ্ছে। অতএব প্রজ্বলনা দুদিক থেকে আমাদের ফায়দা করছে। ফার্স্ট ফায়দা প্রজ্বলনা কি করছে, ফার্স্ট ফায়দা প্রজ্বলনা করছে যে ভাই দেখো এটা একটা ওয়েস্ট ম্যাটেরিয়াল, দিস ইজ দ্য ওয়েস্ট ম্যাটেরিয়াল, আননেসেসারি জিনিস। সেকেন্ড ফায়দাও কি করছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে ডিসঅ্যাডভান্টেজগুলো আছে সেগুলোকে কেটে দিচ্ছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ডিসঅ্যাডভান্টেজগুলো কেটে দিচ্ছে না, আবার আলটিমেটলি প্রজ্বলনা তোমার হচ্ছে CaSH জেল তৈরি করে স্ট্রেংথেও কন্ট্রিবিউট করছে। দেখো কত সুবিধা, কত অ্যাডভান্টেজ। দেয়ার আর 3 অ্যাডভান্টেজেস অফ প্রজ্বলনা। তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলবে, এক তো স্যার দেখুন এটা ওয়েস্ট ম্যাটেরিয়াল, যেটা নষ্ট হয়ে যেত সেটা আমরা কাজে লাগাতে পারছি। সেকেন্ড হচ্ছে CaSO4 CaOH হোল্ডুর যে ডিসঅ্যাডভান্টেজ আছে, মানে সালফেট অ্যাটাক হোক বা ওটা লিচ আউট করে বেরিয়ে যায়, এইসব প্রবলেম থেকে রক্ষা করছে। কারণ কি, CaOH হোল্ডুর সাথে আবার প্রজ্বলনা রিয়াক্ট করে এবং CaSH জেলও তৈরি করছে, যেটার জন্য স্ট্রেংথ কন্ট্রিবিউশন হচ্ছে। সো দিজ আর দ্য অ্যাডভান্টেজেস অফ প্রজ্বলন। আশা করি তুমি এবার বুঝে গেলে, আর কিছু নেই। সিমেন্ট ইজ কমপ্লিট, লাইম ইজ অলসো কমপ্লিট। নাও আই থিঙ্ক ইউ আর রেডি ফর দ্য এক্সাম। লাইমটা অবভিয়াসলি তোমার সিলেবাসে থাকবে না, অনলি সিমেন্ট থাকবে সানডেতে। ভালো করে চেষ্টা করো, যদি ভালো করে না পড়াশোনা করো তাহলে কিন্তু নাম্বারটা বেশি পাবে না সিমেন্টের কোশ্চেনে। হ্যাঁ, একটু টাফ হবে কোশ্চেনটা। ওকে, চলো, অল দ্য বেস্ট, গুড নাইট।